আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 14 আইডিয়াল এবং বিভাজিত রিং চ্যাপ্টারের বেসিক ক্লাস এবং কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জানব আইডিয়াল কি। তো আইডিয়াল হলো কোনো রিং আর এর একটি উপরিং যদি কি হয় এস হয়। এই রিং সম্পর্কে আমি চ্যাপ্টার 12তে আলোচনা করছি, অবশ্যই দেখে নিবে, এবং উপরিং সম্পর্কে আমি চ্যাপ্টার 13তে আলোচনা করেছি, অবশ্যই দেখে নিবে। তাহলে একটা রিং আর এর উপরিং যদি এস হয়, যেখানে স্মল এস ক্যাপিটাল এস উপাদান এবং স্মল আর ক্যাপিটাল আর এর উপাদান হয়, বা আর এস কমা এস আর কি হয় এস এর উপাদান হয়, তাহলে এস কে আর এর কি বলা হয় আইডিয়াল বলা হয়। এখন যখন আর কি হবে সামনে হবে, তখন বলা হবে এটাকে বাম আইডিয়াল। ঠিক আছে, তাহলে যখন সবগুলো একই রকম যে বলবা আর একটু উপরিং এস কে বাম আইডিয়াল বলে, যদি কি হয় আর এস বিলংস টু এস হয়, যেখানে আর কি ক্যাপিটাল আর এর উপাদান এবং স্মল এস কি ক্যাপিটাল এস এর উপাদান। ঠিক একইভাবে যখন আর কি এই যে আর কি হবে ডান পাশে থাকবে, তখন একইভাবে আমরা বলবো যে কোনো রিং আর এর একটি উপরিং এস কে ডান আইডিয়াল বলা হয়, যদি এস আর বিলংস টু ক্যাপিটাল এস অর্থাৎ ক্যাপিটাল এস এর উপাদান হয়, যেখানে স্মল এস কি ক্যাপিটাল এস উপাদান এবং স্মল আর আর এর ক্যাপিটাল এর উপাদান। ঠিক আছে, এখন একটা উদাহরণ দেখো। তো এই যে পূর্ণসংখ্যার সেট জেড কি একটা পূর্ণসংখ্যার সেট, তো এটা একটা রিং এর আইডিয়াল ই মানে বোঝায় এখানে ইভেন অর্থাৎ জোড় সংখ্যা। ঠিক আছে, এখানে যে জোড় সংখ্যাগুলো আছে -4 -2 0 2 4, এই জোড় সংখ্যা নিয়ে কি একটা সেট গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি, দেখো সাপোজ দেখো, এখন আমরা আইডিয়াল সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করছিলাম যে আর এস এবং এস আর কি হবে এস এর মধ্যে থাকবে, তাই না? তাহলে আমরা কি মনে করব, এই জিনিসটাকে আমরা মনে করব হলো এস, এবং এই জিনিসটাকে মনে করব আমরা আর মনে করব। ঠিক আছে, এখন এস এর উপাদানগুলো কি স্মলার এস, এবং এটাকে আর মনে করব, আর এর উপাদানগুলো হলো স্মলার আর। আশা করি সবাই ক্লিয়ার, বুঝতে পারছো সবাই? তো এখানে এইগুলো থেকে আমরা জোড় সংখ্যাগুলি নিয়েছি, এগুলিকে আমরা স্মল আর উপাদান ধরলাম, আর এটা হলো ক্যাপিটাল আর। এখন আমি যদি এ দেখো উপাদান গুণ করছে এখানে, অর্থাৎ এটাকে আমরা কি ধরছিলাম এস ধরছিলাম, এস এর যখন একটা উপাদান মনে করো -3 কি করলাম এটার সাথে আমরা গুণ করছি, অর্থাৎ আর এর একটা উপাদানের সাথে আমরা গুণ করছি, তাহলে এটা এস এটাও আর। তো যদি আমরা গুণ করি কত হয় 12 হবে। এই 12টা কি এটার মধ্যে অবশ্যই আছে, অর্থাৎ এটাকে আমি এস ধরছিলাম, এটাকে আমরা আর ধরছিলাম। ঠিক আছে, এই অনুযায়ী তাহলে আমরা এখানে আর এর উপাদান এবং এস এর উপাদান যদি গুণ করে আমার দেখো, সেই এসটার মধ্যে আমরা কিন্তু পেয়েছি, যে এস এর মধ্যে পেয়েছি। আবার তুমি এখানে -2 ধরো, আবার এখানে মনে করো -2 ধরো, তাহলে আমরা যদি গুণ করি 2 পাবো, সেটা 4 পাবো। 4 কিন্তু এই এস এর মধ্যে কিন্তু আছে, এই 4 কিন্তু এস এর মধ্যেই আছে। আশা করি সবাই ক্লিয়ার। সুতরাং এই যে জেড যেটা আছে সেটাকে বলা হয় একটি আইডিয়াল বলা হয়। ঠিক আছে, কারণ কি হয়েছে, এই যে এস এর মাধ্যমে কি হয়েছে, আমরা এস এর মধ্যে থেকে আমরা কি পেয়েছি আর পেয়েছি, তাহলে এটা কি আইডিয়াল। এটা এস মনে করছিলাম যে এস কে আর একটি কি আইডিয়াল বলা হয়। আচ্ছা যাই হোক, এখন অপ্রকৃত এবং প্রকৃত আইডিয়াল কি সেটা আলোচনা করব। তো অপ্রকৃত প্রকৃতির সম্পর্কে তোমরা আগে জেনেছো যে কোনো একটা গ্রুপ নিজেই এবং শূন্য, এই দুইটা কি হবে অপ্রকৃত গ্রুপ হবে। তোমরা আমি আগে আলোচনা করছি, তোমাদের অবশ্যই দেখে নিবে। তো ঠিক একইভাবে আর একটা রিং, তাহলে সেই আর এবং শূন্য এই দুইটাই কি হবে তোমার আর এর দুইটি আইডিয়াল হবে। সেই দুইটা আইডিয়ালকে বলা হয় অপ্রকৃত আইডিয়াল। অর্থাৎ আর যদি একটা রিং হয়, সেই আর এবং শূন্য এই দুইটাই কি হবে তোমার দুইটা অপ্রকৃত আইডিয়াল হবে।
এবং এই দুইটা আইডিয়াল বাদে যদি অপর কোনো আইডিয়াল বিদ্যমান থাকে সেগুলো বলা হয় প্রকৃত আইডিয়াল। ঠিক আছে, এখন আমরা মুখ্য আইডিয়াল সম্পর্কে আলোচনা করব। তো মুখ্য আইডিয়াল হলো কোন একটা রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলে, অর্থাৎ একটা রিংয়ের আইডিয়াল এস কে মুখ্য আইডিয়াল বলে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয়। ঠিক আছে, তাহলে এস কি আর এর যে কোনো একটা উপাদান দ্বারা সৃজিত হয়। তো একটা এক্সাম্পল দেখো, তো মনে করো এখানে এস একটা সেট এবং জেড একটা কি রিংয়ের আইডিয়াল। ঠিক আছে, যেটাকে একটা রিংয়ের আইডিয়াল একটু আগে আলোচনা করছিলাম যে এটা একটা কি, যেটা একটা আইডিয়াল, এটা আগে আলোচনা করছিলাম। তো জেড কি একটা রিংয়ের আইডিয়াল। এখন এখানে বলছে একটি মাত্র উপাদান দ্বারা সৃজিত হয়, তাহলে এস আর এর একটি মাত্র উপাদান দ্বারা সৃজিত হয়। তো দেখো আমরা এটার সাথে যদি আমরা কি করি এম গুণ করি, ঠিক আছে, এটাকে আমরা আর মনে করবা, জেডকে মনে করি আর মনে করি। ঠিক আছে, তো এইখানে আমরা যদি এম দ্বারা গুণ করি তাহলে কত -3m, এটা প্রত্যেকটাকে যদি আমরা এম দ্বারা গুণ করি আমরা কি পাবো ওই এস পাবো। তাহলে এই এমটাই হলো কি একটা সৃজিত সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ সৃজিত উপাদান। আশা করি সবাই ক্লিয়ার। এই যে উপাদানটাকে আমরা অনেক সময় এভাবে প্রকাশ করা হয়, বা ফার্স্ট ব্র্যাকেটটাও প্রকাশ করা হয়, তো বেশি এটা প্রচলিত হয়। তাহলে একটি রিং এর আইডিয়াল এস কে আর এর মুখ্য আইডিয়াল বলে যদি কি হয় একটি উপাদান দ্বারা সৃজিত হয়। ঠিক আছে, অর্থাৎ এটার সাথে যদি আমরা একটা উপাদান কি এম ধরলাম, সেই উপাদান দ্বারা যদি এটাকে গুণ করে যদি এই উপাদানটা পাই অর্থাৎ এস পাই, তাহলে কি বলতে পারবো যে এস হলো, এটাকে আমি আর মনে করছিলাম তাই না, আর এর মুখ্য আইডিয়াল, এটাকে আমি আর মনে করছিলাম যেটাকে। ঠিক একইভাবে আর এর বদলে এখানে জেড ধরছি, তাহলে জেড এর মুখ্য আইডিয়াল, এস কি জেড এর মুখ্য আইডিয়াল। এখন আমরা মুখ্য আইডিয়াল সম্পর্কে আলোচনা করব। তো মুখ্য আইডিয়াল কি? তো মুখ্য আইডিয়াল হলো একটি রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে। তাহলে একটা রিংকে মুখ্য আইডিয়াল রিং বলে যদি এর প্রত্যেকটি আইডিয়াল, অর্থাৎ এই আর এর প্রত্যেকটা আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়। ঠিক আছে, তাহলে এই আর কে কি মুখ্য আইডিয়াল বলে যদি এই আর এর যে আইডিয়ালগুলো আছে সেগুলো যদি কি হয় প্রত্যেকটি আইডিয়াল যদি মুখ্য আইডিয়াল হয়। ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে একটা কি পূর্ণ সংখ্যা একটা কি মুখ্য আইডিয়াল। এরপর এটাও একই রকম সেম যে মুখ্য আইডিয়াল ডোমেন কি, তাহলে একটি ইন্টিগ্রাল ডোমেনকে ইন্টিগ্রাল ডোমেনের এর বাংলা হলো অখণ্ড মণ্ডল। এই জিনিসটা মনে রাখবা, ইন্টিগ্রাল ডোমেনের বাংলা হলো অখণ্ড মণ্ডল। তো একটি অখণ্ড মণ্ডলকে মুখ্য আইডিয়াল ডোমেন বলা হবে যদি ইয়ার সকল আইডিয়াল মুখ্য আইডিয়াল হয়। অর্থাৎ কোন একটা ইন্টিগ্রাল ডোমেনের যে আইডিয়ালগুলো আছে সেই আইডিয়ালগুলো কি হয় যদি মুখ্য আইডিয়াল হয় তাহলে বলতে পারবো সেই ইন্টিগ্রাল ডোমেনটা কি মুখ্য আইডিয়াল বলতে পারবো আমরা। ঠিক আছে, যেমন পূর্ণসংখ্যা কি একটি মুখ্য আইডিয়াল ডোমেন। এরপর মৌলিক আইডিয়াল বা প্রাইম আইডিয়াল, এই জিনিসটা হলো তাহলে কোন একটা রিং আর একটা আইডিয়াল এস কে আর এর প্রাইম বা মৌলিক আইডিয়াল বলে। তাহলে এই একটা আইডিয়ালকে কি হবে আর এর প্রাইম আইডিয়াল বলে যদি এ বি কি হয় বিলংস টু এস হয়, অর্থাৎ ক্যাপিটাল এস উপাদান হয়, যেখানে এ হলো এস উপাদান অথবা বি হলো কি এস উপাদান হয়। ঠিক আছে, এটা তোমাদের কবিকের সংজ্ঞা চলে আসে খুব সহজ, যে একটা রিং আর এর একটি আইডিয়াল এস কে কি আর এর প্রাইম বলে যদি কি হয় এই শর্ত মেনে চলে। এবার একটা এক্সাম্পল দেখো যে এস একটা সেট আছে -14 এগুলো একটা সেট আছে। তো এ সেটের একটা পূর্ণ সংখ্যা কি আছে তোমার এই যে -3 এগুলো আছে। ঠিক আছে, এখন দেখো একটা বিষয় যে এখানে বলছে এ বি অর্থাৎ দুইটার গুণফল কিন্তু এই এস এর মধ্যে আছে। কিভাবে দেখো, সাপোজ এই যে এটা দেখো এখানে কত আছে 15, এই 15কে আমরা লিখতে পারি কি বলতো, এখানে আমরা এই যে 15কে যদি আমরা লিখতে পারি কত 3
ইন্টু 5 লিখতে পারি, ঠিক আছে, 3 ইন্টু 5 লিখতে পারি। এই যে তাহলে এখানে 15টা কি আছে, এই যে অ্যাসেট উপাদান আছে, দেখো অ্যাসেট উপাদান আছে 15। এখন আমরা যে উপাদান পেয়েছি যে 15কে আমরা লিখতে পারি 3 ইন্টু 5 লিখতে পারি, অর্থাৎ এবি লিখতে পারি, ঠিক আছে। 15কে আমরা এবি আকারে লিখতে পারি 15কে। এখন যেখানে বলছে এ অ্যাসেট উপাদান হবে অথবা বি অ্যাসেট উপাদান হবে, তো দেখো এখানে 3 কি এটার মধ্যে আছে, নাই। 5 আছে, দেখো 5 আছে, দেখো 5 কিন্তু অ্যাসের মধ্যে আছে, সুতরাং বলতে পারি এই অ্যাসটা কি জেটের মৌলিক আইডিয়াল। আশা করি সবাই ক্লিয়ার। আবার বলি, এখানে যখন একটা সংখ্যা নিব, মনে করো এখানে আছে আমরা 10 নিলাম, এই 10 কিন্তু অ্যাসের মধ্যে আছে, তো 10-এর আমরা ভেঙে কি লিখতে পারি, 5 দুগুণে 10 লিখতে পারি। এখন 2 কিন্তু অ্যাসের মধ্যে আছে, নাই। এখানে মনে করো এ হলো 5 হলো এ, 5 হলো এ এ এবং 2 হলো বি। এখন 5 কিন্তু তোমার কি অ্যাসের মধ্যে আছে, দেখো অ্যাসের মধ্যে আছে, কিন্তু কি আছে 2 নাই, তো আমাদের বলছে যে কোনো একটা হবে, ঠিক আছে, দুইটাই থাকতে পারে অথবা কি যে কোনো একটা হবে। তো এখানে দেখো এখানে যে আমরা কি এর মান পেয়েছি, এর মান দেখো তুলনা করলে 5, এই 5 কিন্তু তোমার অ্যাসের মধ্যে আছে, যে অ্যাসের মধ্যে কিন্তু এই যে অ্যাসের মধ্যে আছে, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার। এখন আমরা শিখব গুরু বা গরিষ্ঠ আইডিয়াল কি বা ম্যাক্সিমাল আইডিয়া, ঠিক আছে। তো 3টা নাম মনে রাখবা, ম্যাক্সিমাল, গরিষ্ঠ বা গুরু। এখন এই সংজ্ঞাটা কি, দেখো কোনো একটা রিং, সেটা কি বিনিময় রিং। আমি বিনিময় রিং সম্পর্কে চ্যাপ্টার কি 12তে আলোচনা করছি, অবশ্যই দেখে নিবে যে আর একটি বিনিময় রিং, আর বিনিময় তো বুঝোই এ বি ইকাল টু বি এ, বিনিময় রিং। তো আর একটি বিনিময় রিং এবং অ্যাস একটি কি আর এর আইডিয়াল, এটা আমরা মনে করলাম যে অ্যাস একটা কি আর একটি বিনিময় রিং এবং অ্যাস হলো আর এর আইডিয়াল। তখন অ্যাসকে আর এর গুরু বা গরিষ্ঠ আইডিয়াল বলে যদি দুইটা শর্ত কি মেনে চলে। কি শর্ত, অ্যাস আর এর প্রকৃত আইডিয়াল হবে, প্রকৃত তো বুঝোই যে 0 এবং সেই অ্যাস বাদে যা থাকবে, ঠিক আছে, সেগুলো হলো প্রকৃত আইডিয়াল। আর এর মধ্যে কি 0 এবং অ্যাস বাদে যা থাকবে সেগুলো হলো প্রকৃত আইডিয়াল। আবার আর এর আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে, অর্থাৎ এই দুইটা বাদে আর এর মধ্যে কি আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে যা এসকে ধারণ করে, যা এসকে কি ধারণ করে। সেটা আমার একটু ভুল হয়েছে এখানে, যে এখানে এস আর একটি প্রকৃত আইডিয়াল, তো এখানে আর এর তোমার অপ্রকৃত আইডিয়াল কি, আর এর অপ্রকৃত আইডিয়াল হলো তোমার যে সে আর নিজেই এবং শূন্য। আমি প্রথমে আলোচনা করছিলাম এই যে সে আর এবং শূন্য, এই দুইটা কি তোমার দুইটাই কি অপ্রকৃত আইডিয়াল আর এর, ঠিক আছে। তাহলে এই দুইটা বাদে বাকিগুলো যেটা আছে সেগুলো কি হবে প্রকৃত আইডিয়াল। এই দুইটা হলো তোমার আর এবং 0, এই দুইটা হলো তোমার অপ্রকৃত আইডিয়াল। তো আর ও 0 ব্যতীত অন্য যে কোনো একটা আইডিয়াল দিলাম অ্যাস, সেটা কি সেটা হলো প্রকৃত আইডিয়াল হবে। এবং 2 নম্বরটা হলো আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে, অর্থাৎ অ্যাস বাদে আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে যা এসকে ধারণ করে, অর্থাৎ এই এসকে কি আবার ধারণ করে যে এমন কোনো কি আইডিয়াল বিদ্যমান না থাকে, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব বিভাজিত রিং বা কোসেন্ট রিং। কোন একটা রিং এর আইডিয়াল এস, এটা আমরা কি প্রথমে মনে করলাম। তো তখন আর এস এর কসেট এর সেট, এই কসেটের সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি যেখানে আর কি একটা রিং এবং এস হলো একটা আইডিয়াল। তো আমরা তোমাদের এখানে বিভিন্ন কিছু থাকতে পারে, আর এর বদল ডি থাকতে পারে, এস এর বদল আই থাকতে পারে আইডিয়াল। তো যাই থাকুক না কেন আমরা প্রথমে রিং বা ইন্টিগ্রাল ডোমেন যেটা থাকুক না কেন সেটা উপরে লিখব, এবং যে আইডিয়াল যেটা থাকবে আই থাকতে পারে, তোমার এখানে এ থাকতে পারে, এস থাকতে পারে, আইডিয়াল যে কোনো কিছু থাকতে পারে সেটাকে আমরা নিচে লিখব। তো ইকুয়াল টু এস প্লাস
এ সাচ দ্যাট এ বিলংস টু আর, অর্থাৎ এর মানটা কি রিংয়ের মধ্যে আছে। তো এই জিনিসটিকে আমরা বর্ণিত করতে পারি, এভাবে লিখতে পারি যে এস প্লাস এ প্লাস এস প্লাস বি ইকুয়াল টু এস প্লাস এ প্লাস বি। এগুলো সূত্র কিন্তু এগুলো লাগবে তোমাদের, ঠিক আছে। তো আমরা এইভাবে কি লিখতে পারি, তাহলে এই যে তোমাদের যদি প্রশ্ন বলে যে বিভাজিত রিং কি, তখন আমরা এইভাবে এটা লিখে দিলে হবে যে প্রকৃতির সাপেক্ষে একটি রিং হয়, এটুক দিলেই হয়ে যাবে। আর এই রিংটা কি যোগ এবং গুণ, এটা কিন্তু গুণ। এই রিংটা হলো তোমার আর বাই এস যোগ এবং গুণের সাপেক্ষে এস এর, এই যে এতকে এস এর সাপেক্ষে আর এর বিভাজিত রিং বলে। আমি আবার বলি, যদি মনে করলাম কি আর একটি কি আর এর একটি এস একটি আইডিয়াল, আর রিং এর এস একটি আইডিয়াল। এখন আর এস এর কসেট সেট কি আর বাই এস, এই জিনিসটা লিখবা, এই সত্যটা আর বাই এস ইকুয়াল টু যে এই সত্যটা লিখবা। তাহলে এটা একটা কি প্রক্রিয়া সাপেক্ষে রিং হয়। এই রিংকে এটা একটা রিং, আর বাই এস কি প্রক্রিয়া যোগ এবং গুণ প্রক্রিয়ায়। এই রিংকে এস সাপেক্ষে আর এর কি বলা হয় বিভাজিত রিং বা কোসেন্ট রিং বলা হয়। এই দুইটা শর্ত কিন্তু তোমাদের কাজে লাগবে। এখন চ্যাপ্টার 14 যে অঙ্কগুলো আছে আইডিয়াল এবং বিভাজিত রিংয়ের, সেই প্রশ্ন এখানে যে কয়েকটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সলিউশন করার জন্য আমাদের কয়েকটা বিষয় কি মনে রাখতে হবে, ঠিক আছে। এই কয়েকটা বিষয় যদি মনে রাখতে পারি তাহলে কি সহজ হয়ে যাবে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো মনে রাখা খুব সহজ হবে। তো প্রয়োজনীয় মনে রাখার জিনিস, এখানে টপিক লেখা দরকার ছিল, টপিক ওই একই জিনিস যে প্রয়োজনীয় মনে রাখার টপিক। তো দেখো এস প্লাস এ এবং এস প্লাস বি কি হয় বিভাজিত রিংয়ের দুটো উপাদান হয়। তাহলে আমি একটা আগে আলোচনা করছিলাম, এই যে এরকম হবে এস প্লাস এ এস প্লাস বি, এখানে একটা উপাদান বলছে, এখানে 3-4টা উপাদান থাকতে পারে, এস প্লাস এ এস প্লাস বি এস প্লাস সি থাকতে পারে। তো এখানে আমরা দুইটা ধরে কাজ করছি যে এস প্লাস এ এস প্লাস বি যদি কি হয় বিভাজিত রিংয়ের উপাদান হয়, তাহলে আমাদের এই দুইটা শর্ত মনে রাখতে হবে। সেই শর্ত হলো এস প্লাস এ, একটা বিষয় মনে রাখবা, সে এস হলো কিন্তু তোমার আইডিয়াল, এখানে এস লিখে দিই, এস হলো আইডিয়াল কিন্তু, ঠিক আছে। এস হলো তোমার কিন্তু আইডিয়াল। আর এই যে তোমার উপাদান আছে এ বি ইত্যাদি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কি এস এর উপাদান, অর্থাৎ আইডিয়াল উপাদান। তো যাই হোক না কেন দেখো, তাহলে যদি কি হয় এস প্লাস এ এস কমা এস প্লাস বি কি হয় বিলংস টু আর ডিভাইড বাই এস, অর্থাৎ বিভাজিত রিংয়ের দুটো উপাদান হয়, তাহলে এস প্লাস এ প্লাস এস প্লাস বি ইকুয়াল টু আমরা লিখব এস প্লাস এ প্লাস বি। এই সূত্র মনে রাখবা, দুইটা এস গুণ করলে অর্থাৎ আইডিয়াল দুইটা গুণ করলে একটা আইডিয়ালই হবে। গুণ বলতে গেলে যোগ কিন্তু, ঠিক আছে। তো যাই হোক এটা কিন্তু সূত্র বলা যায় বা সত্য যেটা বলো না কেন। তাহলে আমরা যোগের ক্ষেত্রে কি এস প্লাস এ প্লাস এস প্লাস বি কি লিখবো যোগের ক্ষেত্রে এস প্লাস এ প্লাস বি। আবার যখন গুণের ক্ষেত্রে আনবো, এখানে কি গুণ যোগের ক্ষেত্রে গুণ চলে আসলো, যখন গুণের ক্ষেত্রে আসবে তখন কি হবে এস প্লাস এ বি হবে ইকাল টু, এটাকে আমরা লিখতে পারি এস লিখতে পারি। তো এস প্লাস এ ইন্টু এস প্লাস বি এটা সমান এস লিখতে পারি, অথবা এস প্লাস এ বি ইকাল টু এস লিখতে পারি। এই দুইটা শর্ত মনে রাখবা, তোমাদের সামনে কিন্তু তোমাকে লাগবে, এই কয়েকটা খাতা লিখে রাখো, ঠিক আছে। তো এখানে এস এর বদলে আই থাকতে পারে, এ থাকতে পারে, আইডিয়াল কোনো কিছু থাকতে পারে। আচ্ছা এই দুইটা আশা করি বুঝতে পারছো, এই শর্ত দুটা লিখে রাখো যোগের ক্ষেত্রে এবং গুণের ক্ষেত্রে। তারপর হলো এস প্লাস এ প্লাস পি কিউ। তো আমরা এরকম যদি আসে তোমাদের প্রশ্নে, তখন আমরা কি লিখব এস প্লাস এ প্লাস এস প্লাস এ বি। এটা কিন্তু একটা সংযোজন সূত্র, তোমরা পড়ে আসছো সংযোজন সূত্র, যে এস এটার সাথে যোগ হবে প্লাস এস পি কিউর সাথে যোগ হবে, সংযোজন সূত্র বলতে পারি আমরা এটা। এরপর
আমরা যখন এই এ কি হবে, আইডিয়ালের উপাদান হবে, তখন আমরা কি লিখবো, শুধু এস লিখবো। এগুলো কিন্তু মনে রাখবা, আর কয়েকবার করলেই মনে রাখা যায়। তাহলে এস যদি কি হয়, এ যদি কি হয় আইডিয়াল উপাদান হয় এস এর, ক্যাপিটাল এস এর, তখন আমরা লিখবো এস প্লাস এ চলে যাবে, শুধু এস প্লাস পি কিউ হবে। এরপর আবার এটা থেকে আমরা এটা লিখতে পারি এস প্লাস পি কিউ, এটা থেকে আমরা এটা লিখতে পারি। এই জিনিসটা খেয়াল রাখবো সবাই, ঠিক আছে? তাহলে এই শর্তগুলো মনে রাখবা, তোমাদের সামনে লাগবে কাজ, ঠিক আছে? তারপর এ আর বি যদি ইন্টিগ্রাল ডোমেনের উপাদান হয়, যেন এ বি কি হয় আইডিয়ালের উপাদান হয়, যেখানে এ নট ইকুয়াল টু 0 বি নট ইকুয়াল টু 0 হয়, তখন কি হবে আই প্লাস আই কিন্তু একটা কি আইডিয়াল, আই কিন্তু আইডিয়াল, এখানে আমরা এস ধরে কাজ করছিলাম, ঠিক আছে? ঠিক এস যেমন আইডিয়াল, ঠিক তেমন আইও কিন্তু আইডিয়াল। তাহলে কি হবে আই প্লাস এ বি ইকুয়াল টু আই হবে। এই যে আমি তোমাদের একটু আগে বলছিলাম যে এস প্লাস এ বি ইকুয়াল টু এস, ঠিক একইভাবে এস এর বদলে কি আই ধরেছি আইডিয়াল। তারপর আমাদের যদি এরকম থাকে আইডিয়াল যে আই প্লাস এ বি প্লাস আই, বা এখানে অন্য কিছু থাকতে পারে, তখন এই পাশে এবং এই পাশে আইডিয়াল এবং এখানে প্লাস কোন একটা অংশ যদি থাকে, তখন আমরা লিখব এ বি বিলংস টু আইডিয়াল লিখব, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো এটাও ঠিক একইভাবে আই প্লাস এ ইকুয়াল টু আই, তার মানে বললাম যে এখানে আই এখানে আই প্লাস এখানে যে অংশটা থাকবে সেটাকে লিখবো আমরা এ বিলংস টু আই লিখবো। ঠিক একইভাবে এটাও আমরা লিখবো যে এরকম যদি দুই পাশে কোনো একটা আইডিয়াল থাকে এস এ বা আই, যে কোনো একটা আইডিয়াল থাকে, তখন আমরা বি বিলংস টু এখানে যে অংশটা থাকবে সেটা বিলংস টু আমরা আই লিখবো, অর্থাৎ যে আইডিয়াল থাকবে সেটা আমরা এখানে লিখবো। তো অর্থাৎ আমরা কি পাই, অর্থাৎ আমরা এখান থেকে পাই যে এ বি বিলংস টু, অর্থাৎ কি এ বি বিলংস টু আই। দেখো এখান থেকে আমরা কি পেয়েছি, এখান থেকে আমরা পেয়েছি এ বি বিলংস টু আই, তাহলে এখান থেকে এ বি বিলংস টু আই পেয়েছি, অর্থাৎ আইডিয়াল পেয়েছি, বা এখান থেকে আমরা কত পেয়েছি এ বিলংস টু আই, বা আমরা পেয়েছি এখান থেকে কত বি বিলংস টু আই পেয়েছি। তাহলে এরকম যদি আমরা পাই, তাহলে সেটা একটা কি মৌলিক আইডিয়াল হবে। কারণ আমরা একটা আগে শর্ত পেয়েছিলাম, মনে আছে? এই যে মৌলিক আইডিয়ালের শর্ত, যে এ বি কী হবে, যদি অ্যাসের উপাদান হয় তাহলে কি এ অ্যাসের উপাদান হবে অথবা বি অ্যাসের উপাদান হবে, তাহলে এই অ্যাসটা হলো আইডিয়াল। ঠিক একইভাবে এই আই হলো কি চলে গেল, এই আই হলো আইডিয়াল। তাহলে এ বি যদি কি হয় আইডিয়াল উপাদান হয়, তাহলে এ কি হবে আইডিয়াল উপাদান বা বি আইডিয়াল উপাদান হবে। তাহলে এই শর্ত যদি মেনে চলে, তাহলে বলতে পারবো সেই আইটা, অর্থাৎ এই সেই আইডিয়ালটা কি মৌলিক আইডিয়াল, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা শর্ত হলো যে আই প্লাস এ ইকুয়াল টু আই অথবা আই প্লাস বি ইকুয়াল টু আই হলে আমরা বলবো যে ইন্টিগ্রাল ডোমেন, ডি মানে কিন্তু ইন্টিগ্রাল ডোমেন ডিভাইডেড বাই আইডিয়াল, অর্থাৎ আই, এটা একটা কি বিভাজ্য রিং। এই বিভাজ্য রিং কি শূন্যবাচকহীন, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন, ঠিক আছে? এটা একটা কি শূন্যবাচকহীন, অর্থাৎ এটা একটা কি ইন্টিগ্রাল ডোমেন। এই শর্ত মনে রাখবা যদি এরকম আমরা পাই। তারপর শর্ত হলো এ বিলংস টু ডি, অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন একটা উপাদান কি হয় এ হয়, এবং পি বিলংস টু জে মাইনাস এ, অর্থাৎ জে একটা কিন্তু আইডিয়াল, আই একটা আইডিয়াল, যদি দুইটা বিয়োগ কি হয় পি বিলংস টু হয়, তবে আমরা কি লিখব আই প্লাস পি ইনভার্স আই প্লাস এ ইকুয়াল টু আই প্লাস টি। এটা সবাই খাতা লিখে রাখে এগুলো, যখন এগুলো যদি মনে রাখতে পারো, আরেকটা বিষয় আছে শুধু, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। যদি ডি এর অবেদক 1 হয়, তবে কোন একটা অর্থাৎ কোন একটি কিউ, যেটা কি ডি এর উপাদানের জন্য, ডি মানে ইন্টিগ্রাল ডোমেনের জন্য কি হবে 1 ইকুয়াল টু এ প্লাস পি কিউ লেখা যাবে।
এই কয়েকটা জিনিস তোমরা যদি খাতায় লিখে রাখো এবং মনে রাখতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ হয়ে যাবে। এখন আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, একটি ফিল্ডের কোনো প্রকৃত আইডিয়াল নেই। অন্যভাবে প্রশ্ন আসতে পারে, দেখো প্রশ্নটি 10, 14, 18, 19 এবং 21 সাল চলে আসছে। ঠিক আছে, এই প্রশ্ন অনেকবার চলে আসতে পারে যে কোনো একটা ফিল্ডের প্রকৃত আইডিয়াল নেই, অথবা এফ এর একমাত্র আইডিয়াল 0 এবং এফ নিজে, অথবা আসতে পারে এফ এর অশূন্য আইডিয়াল এফ নিজেই, অথবা আসতে পারে এফ একটি সরল রিং। এখন তোমাদের একটা প্রথম আলোচনা করি, সরল রিং কি? সরল রিং হলো একটি রিং আর কে সরল রিং বলা হয় যদি ইয়ার কোনো প্রকৃত আইডিয়াল না থাকে। ঠিক আছে, এখন তোমাদের একটু আগে আলোচনা করছিলাম প্রকৃত আইডিয়াল, অপ্রকৃত আইডিয়াল। এটা রিংয়ের ক্ষেত্রে আমরা আলোচনা করছিলাম যে রিংয়ের ক্ষেত্রে অপ্রকৃত আইডিয়াল কি? সেই রিং আর নিজেই এবং শূন্য। ঠিক একইভাবে ফিল্ডের ক্ষেত্রে অপ্রকৃত আইডিয়াল কি? সেই এফ অর্থাৎ ফিল্ড নিজেই এবং শূন্য। ঠিক আছে, এই দুটো হলো অপ্রকৃত আইডিয়াল। ঠিক আছে, এটা রিংয়ের এবং এটা ফিল্ডের অপ্রকৃত আইডিয়াল। তাহলে এই দুইটা রিং, এই দুইটা বাদে বাকি যা থাকবে সেগুলো কি হবে? সেগুলো হবে, বাকি যা থাকবে সেগুলো হবে প্রকৃত ইন্টিগ্রাল, প্রকৃত আইডিয়াল হবে। ঠিক আছে, তাহলে রিংয়ের এই দুইটা কি তোমার অপ্রকৃত আইডিয়াল এবং ফিল্ডের এই দুইটা কি অপ্রকৃত আইডিয়াল। তাহলে এই দুইটা বাদে কি হবে? বাকিগুলো হলো তোমার ফিল্ডের এই যে এফ নিজেই এবং 0, এই দুইটা বাদে বাকিগুলো হলো তোমার প্রকৃত আইডিয়াল। এখন প্রশ্নে বলছে যে কোনো ফিল্ডের প্রকৃত আইডিয়াল নেই, অর্থাৎ প্রকৃত আইডিয়াল বলতে গেলে শুধু থাকবে কি 0 এবং এফ থাকবে। ঠিক আছে, 0 এবং এফ থাকবে, আর বাকিগুলো কোনো থাকবে না। কারণ আমাদের বলছে প্রকৃত আইডিয়াল থাকবে না। প্রকৃত আইডিয়াল মানে কি? এই দুইটা বাদে যা পাবো আইডিয়াল সেগুলো হলো প্রকৃত আইডিয়াল। অর্থাৎ এই দুইটাই আমরা কি দেখাবো? আছে। অর্থাৎ শুধু অপ্রকৃত আইডিয়াল আমরা দেখাবো যে আছে। তাহলে বলতে পারো শুধু অপ্রকৃত আইডিয়াল আছে কিন্তু প্রকৃত আইডিয়াল নেই। এটা আমরা খাতার মাধ্যমে করবো এখন। তো মনে করি এফ ফিল্ডের একটি আইডিয়াল, এস একটি আইডিয়াল। এটা আমরা মনে করলাম যে এফ ফিল্ডের কি এস একটি আইডিয়াল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে তোমার যে এস ফিল্ডে তোমার দুইটা কি আছে অপ্রকৃত আইডিয়াল আছে, সেটা হলো 0 এবং এফ নিজেই। তাহলে 0 একটা আইডিয়াল এবং এফ নিজে একটা আইডিয়াল, এই দুইটা কি অপ্রকৃত আইডিয়াল আছে, এটা আমরা দেখাতে হবে। অর্থাৎ অপ্রকৃত আইডিয়াল যদি দেখাতে পারি যে আছে, তাহলে অর্থাৎ কি প্রকৃত আইডিয়াল নেই। আবার প্রকৃত আইডিয়াল যদি থাকে তাহলে অপ্রকৃত আইডিয়াল নেই। তো আমাদের দেখাবো যে দুইটা কি অপ্রকৃত আইডিয়াল আছে। সুতরাং বলতে পারবো যে কি শেষে যে এফ ফিল্ডে কোনো প্রকৃত আইডিয়াল নেই। তো এখন আমরা দেখো, যদি এস ইকুয়াল টু 0 হয় তাহলে প্রমাণ করা কিছুই নাই। তো যেহেতু 0 সবসময় থাকবে। ঠিক আছে, রিংয়ের ক্ষেত্রে 0 থাকবে, গ্রুপের ক্ষেত্রে 0 হবে, তারপর তোমার হলো সেটের ক্ষেত্রে 0 থাকবে এবং ফিল্ডের ক্ষেত্রে 0 থাকবে। সবসময় কি 0 থাকবে। এই 0টা তোমার কি একটা আইডিয়াল, সবসময় থাকে। যেমন সেটের, আচ্ছা যাই হোক ওগুলোর ভিতর না যাই। তো দেখো, তাহলে এস ইকুয়াল টু 0, অর্থাৎ 0 কি সবসময় কি এটা থাকবেই, একটা আইডিয়াল, 0 আইডিয়াল থাকবেই। তাহলে এটা কি প্রমাণ করার কিছু নাই। এখন যদি কি হয় 0 না থাকে, এস আইডিয়াল 0 না হয়, তবে আমরা মনে করি এসের একটা কি এস একটা অশূন্য আইডিয়াল। অর্থাৎ এসের মধ্যে কি যে কোনো একটা আইডিয়াল আছে, সে আইডিয়ালটা কি আমাদের দেখাতে হবে এফ। সে আইডিয়ালটা এফ দেখাতে হবে, এফ বাদে অন্য কিছু দেখালে কিন্তু হবে না। কারণ আমরা জানি অপ্রকৃত আইডিয়াল কত? দুইটা, 0 এবং এফ। তাহলে আমরা যদি কি হয় এস না থাকে, সরি এস যদি কি হয়
না হয় তবে আমাদের দেখাতে হবে কি অ্যাসিডটি অশূন্য আইডিয়াল। এটা আমরা মনে করলাম অ্যাসিডটি অশূন্য আইডিয়াল, যে কোনো একটা কি আইডিয়াল আছে, আর সে আইডিয়ালটা কি অ্যাপ আমরা দেখাবো। তো আমরা জানি একটি আইডিয়াল একটি ফিল্ডের উপসেট, ঠিক আছে, একটা আইডিয়াল কি একটি ফিল্ডের উপসেট। তাহলে এই যে একটা আইডিয়াল সেই এটা কি ফিল্ডের উপসেট, ঠিক আছে। তাহলে এ এস একটা আইডিয়াল, সেটা কি ফিল্ডের উপসেট। আচ্ছা, আবার ধরি যে এ এস এর একটা কি উপাদান ক্যাপিটাল এস, তাহলে এ কি একটা এস এর উপাদান, বা এ একটা কি ফিল্ড উপাদান। কারণ আমরা বলতে পারি এস কি ফিল্ডের উপসেট, তাহলে এস এর যে উপাদান থাকবে সেটা কি ফিল্ড উপাদান থাকবে, তাই না। তাহলে এস যদি কি এ যদি এস এর উপাদান হয়, ঠিক একইভাবে এও কি এফ এর উপাদান হবে, যেহেতু তোমার উপসেট বলছে। এখন আমরা জানি ফিল্ডে একটা শর্ত জানি, আমরা ফিল্ডের শর্ত কি জানি, আমরা এই যে ফিল্ডের শর্ত জানি আমরা যে প্রত্যেক অসংখ্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান আছে। তাহলে এ যদি একটা উপাদান হয় তার বিপরীত উপাদান কি এ ইনভার্স, ঠিক আছে। তাহলে এ যদি কি হয় এ ফিল্ডে একটা উপাদান হয়, তাহলে আমরা ফিল্ডের শর্ত অনুসারে বলতে পারি যে কি এটা বিপরীত উপাদানটাও আছে এ ফিল্ডে। এখন আইডিয়ালের সংখ্যা হতে পাই, আইডিয়ালের সংখ্যা আমরা কি পাইছিলাম মনে আছে, এই যে দুইটা গুণফল, ঠিক আছে, এটা দুইটা গুণফল। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এই দুইটা গুণ করলাম এ এবং এ ইনভার্স, তাহলে এই দুইটা গুণফল কি হবে এস এর মধ্যে একটা আইডিয়ালের মধ্যে থাকবে, ঠিক আছে। এখন এই দুইটা যদি আমরা গুণ করি কত পাবো, 1 পাবো। সেই 1 হলো কি গুণের অবেদক। আমি তোমাদের আগে আলোচনা করছিলাম যে যোগের অবেদক 0 এবং গুণের অবেদক 1, তাহলে আমরা এই 1টা কি আমরা পেয়েছি, সেই 1টা হলো তোমার গুণের অবেদক। এখন যে কোনো ইচ্ছাধীন একটু উপাদান ধরলাম, সেটা হল এক্স, একটু উপাদান এক্স ধরলাম, সেটা কি এ ফিল্ডের উপাদান, এবং 1 হলো আইডিয়াল একটা উপাদান আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে যে কোনো একটা উপাদান ধরলাম সেটা এক্স এ ফিল্ড উপাদান, এবং 1 আমরা পেয়েছি কত আইডিয়াল একটা উপাদান। তাহলে আবার ঠিক একইভাবে যদি আমরা গুণ করি কি পাবো এসের, তাহলে আমরা আইডিয়াল সংখ্যা অনুসারে আমরা কি করব গুণ করব, যেটা কি এস বিলংস টু এস, বিলংস টু এস। তাহলে 1 আর এক্স গুণ করলাম কি পেয়েছি আমরা বিলংস টু এস। এখন 1 আর এক্স গুণ করে এক্স পাবো, সে এক্সটা কি এস এর অর্থাৎ আইডিয়াল উপাদান আমরা পেয়েছি, অর্থাৎ ফিল্ড থেকে আমরা কি পেয়েছি আইডিয়ালের উপাদান পেয়েছি, অর্থাৎ এফ এর প্রত্যেক উপাদান এক্স। তাহলে এফ এর আমরা প্রত্যেক উপাদান এক্স ধরলাম, সেই এক্স হবে এস এর একটি উপাদান। দেখো এস এর একটা উপাদান হয়েছে, অর্থাৎ এফ এর যে উপাদানগুলো আছে সেই প্রত্যেকটা উপাদান কি এস এরও কি উপাদান হবে, ঠিক আছে। তাহলে এক্স যদি এফ এর উপাদান হয়, ঠিক একইভাবে এক্সও কি আমরা এস এর উপাদান পাবো, একটি উপাদান। তাহলে আমরা বলতে পারি যে এফ কার উপসেট এস এর উপসেট বলতে পারি, যে এফ এর মধ্যে যে উপাদান থাকবে সেটা কি এস এর মধ্যে থাকবে, এফ এস এর উপসেট। এটাকে আমরা 1 নং ধরলাম, এটাকে আমরা 2 নং ধরলাম। তাহলে 1 আর 2 নং হতে কি পাই এস এফ এর উপসেট এবং এফ কি এস এর উপসেট, 1 আর 2 নং হতে পাই আমরা। তাহলে 1 আর 2 নং হতে পাই যে এস ইকুয়াল টু এফ, অর্থাৎ এস আর এফ কি দুটো সমান, সুতরাং এফ এর একমাত্র অশূন্যক আইডিয়াল কি 0 এবং এফ নিজেই, ঠিক আছে। দেখো তাহলে আমরা এস কে আইডিয়াল, তাহলে এস এর আইডিয়াল আমরা যখন 0 ধরেছি তখন প্রমাণ করা কিছু নাই, আর যখন অন্য একটা অশূন্যক উপাদান হবে সেটা আমরা কি পেয়েছি এফ পেয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে হয় এস এর আইডিয়াল 0 হবে অথবা কি হবে এস এর আইডিয়াল এফ হবে, অর্থাৎ দুইটা কিন্তু অপ্রকৃত আইডিয়াল, দুইটা কিন্তু অপ্রকৃত আইডিয়াল। তাহলে এস এর আইডিয়াল যদি 0 হয় তাহলে প্রমাণ করা কিছু নাই, আর যদি এস এর আইডিয়াল 0 না হয়
তখন আমাদের কি অন্য একটা অপরোক্ত আইডিয়াল দেখাতে হবে এফ। সেই অ্যাপটা দেখালাম। সুতরাং এফে একমাত্র অশূন্যক আইডিয়াল কি 0 এবং অ্যাপ নিজেই। ঠিক আছে, অতএব অ্যাপ ফিল্ডে কোনো প্রকৃত আইডিয়াল নেই, অর্থাৎ এই দুইটাই অপ্রকৃত আইডিয়াল আছে, কিন্তু কি প্রকৃত এই দুইটা বাদে অন্য কোনো আইডিয়াল নেই। অন্য কোনো আইডিয়াল হলো প্রকৃত আইডিয়াল, কিন্তু অন্যগুলো নাই। এই দুইটা অপ্রকৃত আইডিয়াল আছে, প্রকৃত আইডিয়াল নেই। সুতরাং বলতে পারি কি ফিল্ড একটি সরল রিং, একটি সরল রিং। এখন আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো একটি রিং এর প্রত্যেক আইডিয়াল উপরিং। তো এর আগে আমি এই রিং সম্পর্কে আলোচনা করেছি, আইডিয়াল সম্পর্কে আলোচনা করেছি, উপরিং সম্পর্কে আলোচনা করেছি। ঠিক আছে, তাহলে একটা রিং এর প্রত্যেক আইডিয়াল কি উপরিং, কিন্তু বিপরীত ক্রমে সত্য নয়। ঠিক আছে, তো এখন আমরা প্রশ্ন সলিউশন করব। এভাবে প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক আইডিয়াল একটি উপরিং, কিন্তু প্রত্যেক উপরিং আইডিয়াল নয়। এভাবে প্রশ্নটা আসতে পারে, দুইভাবে আসতে পারে। তো এখন আমরা খাতার মাধ্যমে সলিউশন করব। দেখো, তো আমরা প্রথমেই ধরে নিলাম আর একটি রিং এস আর এর আইডিয়াল। ঠিক আছে, তাহলে আর একটা রিং, সেই আর এর একটা আইডিয়াল কি এস। এখন উপরিংয়ের সংজ্ঞা হতে আমরা কি পাই যে এস আর এর উপরিং হবে। এটা আমি চ্যাপ্টার 13 আলোচনা করছি যে এস আর এর উপরিং হবে যদি এই দুইটা শর্ত মেনে চলে। কি শর্ত? এ মাইনাস বি বিলংস টু কি এস উপাদান হয়, যেখানে এ আর বি কি এস উপাদান, এবং এই দুইটা গুণ ফল কি হবে এস এর উপাদান হয়। ঠিক আছে, যেখানে এ আর বি কি এস এর উপাদান, তাহলে এস আর এর উপাদান হবে যদি এই দুইটা শর্ত মেনে চলে। এবং এই এস আর এর আইডিয়াল হবে। তাহলে আইডিয়ালের শর্ত কি জানি একটু আগে, যে এটাকে বলা হয় ডান আইডিয়াল এবং বাম আইডিয়াল যদি থাকে। এটাকে বাম আইডিয়াল এবং ডান আইডিয়াল, কারণ বাম পাশে আর অর্থাৎ বাম আইডিয়াল প্রথমে আলোচনা করছি, এবং ডান আইডিয়াল যেহেতু ডান পাশে আর, এই দুটা যদি বিদ্যমান থাকে। এখন যেহেতু এস আর এর উপসেট, আমি একটু আগে আলোচনা করছিলাম যে এস এফ এর উপসেট, ঠিক একইভাবে এফ মানে ফিল্ড ছিল, ঠিক একইভাবে আমরা লিখতে পারি এস কি আর এর উপসেট। আর মানে কি রিং, আর এফ মানে ফিল্ড। ঠিক আছে, তো যেহেতু এস আর এর উপসেট, সুতরাং আমরা লিখতে পারি এই যে আর এস এগুলো সব স্মলার, কিন্তু স্মলার আর স্মলার এস এই দুটা কি হবে ক্যাপিটাল এস এর উপাদান, এবং স্মলার এস স্মলার আর এই দুটা কি হবে ক্যাপিটাল এস এর উপাদান, যেখানে স্মলার এস ক্যাপিটাল এস উপাদান এবং স্মলার আর ক্যাপিটাল আর এর উপাদান। এই দুটাকে লিখতে পারি আমরা, শর্তকে লিখতে পারি আমরা কি লিখতে পারি যে আর এস বিলংস টু ক্যাপিটাল এস এবং আর এস আর বিলংস টু ক্যাপিটাল এস, যেখানে এস কি ক্যাপিটাল এস উপাদান এবং আরও কি ক্যাপিটাল এস উপাদান। তার পার্থক্য কি শুধু এইটুক চেঞ্জ। তাহলে যেহেতু এস কি আর এর উপাদান, সরি উপসেট, খেয়াল করো যেহেতু এস কি আর এর উপসেট, তাহলে আমরা এই আর এর পরিবর্তে এস লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এস এটা ক্যাপিটাল এস, কিন্তু তোমরা একটু বই দেখো যে এটা ক্যাপিটাল এস। তাহলে ক্যাপিটাল এস যেহেতু আর এর উপসেট, তাহলে আমরা আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এস লিখতে পারি। এই যে আর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এখানে এস লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই জিনিসটা সাজালাম, এখানে যা আছে তাই, শুধু ফর অল এস এবং আর কি হবে ক্যাপিটাল এস এর উপাদান একসাথে আমরা লিখতে পারি। ঠিক আছে, আর এই আর এর বদলে আমরা এস দিলাম, কারণ কি এস কি আর এর উপসেট, তাই যা এস এর আবদ্ধতা বিধি মেনে চলে। তাহলে তো একটু আগে আলোচনা করলাম যে আবদ্ধতা বিধি কি, যে এস আর আর যদি দুইটা কি হয় উপাদান হয়
অ্যাসের, তাহলে এই দুইটা কি হবে, গুণফলও কি অ্যাসের উপাদান হয়। ঠিক আছে, এটা হলো আমরা এই যে একটু আগে আলোচনা করছিলাম উফুরিংয়ের সত্য, যে এ আর বি যদি কি অ্যাস উপাদান হয় তাহলে এ বি কি হবে, অ্যাস উপাদান হবে। ঠিক একইভাবে এস স্মলার এস এবং স্মলার আর যদি অ্যাসের উপাদান হয় তাহলে এস আর আর কি তোমার ক্যাপিটাল এসের উপাদান হবে। এই যে এটা কিন্তু উফুরিংয়ের সত্ত্বে পড়ে যায়। আর এটা একটা আবদ্ধ বিধি। কার আবদ্ধ বিধি? গুণে আবদ্ধ বিধি, যা এস এর আবদ্ধ বিধি সিদ্ধ করে। সুতরাং এস আর এর উফুরিং, এস আর এর উফুরিং বললাম কারণ কি, দেখো উফুরিংয়ের সত্য মেনে চলে। দেখো উফুরিং সত্য কি, এ আর বি যদি এস এর উপাদান হয় তাহলে দুইটা গুণফল কি হবে, তাহলে এই দুইটা গুণফল এস এর উপাদান হবে। ঠিক একইভাবে এস আর আর যদি এস এর উপাদান হয় তাহলে এই দুইটা গুণফল কি হবে, এস এর উপাদান হবে। তাই অবশ্যই কি হবে, এস আর এর উফুরিং হবে। এই থেকে বোঝা যায় এস আর এর উফুরিং হবে। ঠিক আছে, সুতরাং প্রত্যেক আইডিয়াল একটি উফুরিং। তাহলে আমরা কি বলতে পারি, যে এস কিন্তু একটা আইডিয়াল আর একটা রিং, আর হলো রিং। ঠিক আছে, তাহলে এই এস অর্থাৎ প্রত্যেক আইডিয়াল একটি উফুরিং। আর এর কি, এটা কি, এই আইডিয়ালটা কি উফুরিং, এটাকে প্রমাণ করলাম। কিন্তু বিপরীত কর্মে সত্য নয়। দেখো উদাহরণস্বরূপ দেখো, মনে করে পূর্ণ সংখ্যার একটি এ যে কিউ এর উফুরিং হলে, তাহলে এই পূর্ণ সংখ্যা যদি কিউ এর উফুরিং হলেও জেড কিন্তু আইডিয়াল নয়। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু এই যে এটাকে বলে মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে পূর্ণ সংখ্যা একটি মূল সংখ্যার, এটা কিউ এভাবে দিবা, এখানে ডাক দিবা। তো পূর্ণ সংখ্যা একটি কিউ এর উফুরিং হলেও জেড কিন্তু আইডিয়াল নয়। কারণ কি, মনে কর জেড একটা উপাদান 2 এবং মূল সংখ্যা একটা উপাদান 1/3, তাহলে আমরা আইডিয়ালে কি সংখ্যা জানি, আমরা আইডিয়ালি সংখ্যা জানি যে দুইটা গুণফল এস এর মধ্যে থাকতে হবে। ওইগুলো এই যে দুইটা গুণ এস এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা দেখো, তাহলে আমরা দুইটা গুণ করি 2 আর 1/3, আমরা গুণ করলাম, সে গুণ করলে কত চলে আসে, 2/3 চলে আসে। সে 2/3 কিন্তু কি জেটের মধ্যে আছে, নাই, জেটের মধ্যে কিন্তু নাই। কারণ জেট জানেন পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা তো জানোই যে সবসময় কি হবে, দশমিক যুক্ত থাকবে না পূর্ণ সংখ্যায়। তাহলে দশমিক যুক্ত চলে আসবে, যেটা কি পূর্ণ সংখ্যায় নাই, অর্থাৎ প্রত্যেক উফুরিং আইডিয়াল নয়। ঠিক আছে, তাহলে জেড একটি কি মূল সংখ্যার উফুরিং হলেও জেড আইডিয়াল নয়। কারণ এই সত্য যে যেটা একটা উপাদান 2 এবং মূল সংখ্যা একটা উপাদান দিলাম 1/3, তাদের গুণফল কি জেটের মধ্যে নাই। ঠিক আছে, এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব। প্রশ্নটা হলো, একটি রিংয়ের উদাহরণ দাও যার প্রত্যেকটি উফুরিং আইডিয়াল, যার প্রত্যেকটি উফুরিং কি আইডিয়াল। এই প্রশ্নটি 10 এবং 28 চলে আসছে। তো দেখো, তো আমরা একটু আগে আলোচনা করছিলাম বা আমরা জানি যে সকল পূর্ণ সংখ্যা সেটকে একটা রিং। ঠিক আছে, সকল পূর্ণ সংখ্যা সেট একটা কি রিং। তাহলে এখানে একটা এমন একটা রিং বলছে উদাহরণ দাও যার প্রত্যেকটি উফুরিং কি আইডিয়াল। তাহলে প্রথমে আমরা উফুরিং কি টেস্ট করব, তারপর আমরা কি আইডিয়াল টেস্ট করব আমরা। তাহলে আমরা একটা রিং ধরলাম, যে জানি যে সকল পূর্ণ সংখ্যা সেটকে একটা রিং। এখন ধরি এম ইত্যাদি একটা নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা, এমটা কি নির্দিষ্ট ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এস ইকাল টু এম এ, যেখানে এ হলো যেটার পূর্ণ সংখ্যা আর এম হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন উফুরিংয়ের আমরা যে শর্ত জানি, উফুরিংয়ের শর্ত কি জানি আমরা দেখি, যে এই যে উফুরিংয়ের শর্ত হলো কি হবে, দুইটার বিয়োগ কি হবে এসের উপাদান হবে, এবং এই দুইটা গুণফল কি এসের উপাদান হবে। তাহলে আমরা দুইটা ধরবো, এখানে আমরা একটা ধরছি, ঠিক একইভাবে আমরা দুইটা ধরবো। দুইটা কি ধরি, এম এ এবং এম বি এসের উপাদান। ঠিক আছে, তাহলে আমরা এসের উপাদান প্রথম ধরছিলাম কি এম এ, যেখানে এ হলো পূর্ণ সংখ্যা। ঠিক একইভাবে আমরা আরেকটা ধরবো, সেটা হলো এম বি ধরলাম।
ঠিক আছে, তাহলে আমরা এম এ এবং এম বি আমরা দুইটা ধরলাম এসের উপাদান, যেখানে এ আর বি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখন আমরা কি করব, বিয়োগ করব, দুইটা উপাদান বিয়োগ করব আমরা। দেখো এ আর বি যদি কি হয়, এসের উপাদান হয়, তাদের বিয়োগফল এসের উপাদান হবে। দেখো এটা এ এটা বি মনে করব, পুরোটাকে আমরা এ, এটা পুরোটাকে বি মনে করব। তাহলে আমরা এ মাইনাস বি অর্থাৎ এম এ মাইনাস এম বি, আমরা কি পাবো, এম কমন যায়, এ মাইনাস বি পাবো, আর এটাকে দিলাম সি ধরলাম, যেখানে সি কি পূর্ণ সংখ্যা, যেখানে সি কি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা ঠিক একইভাবে এখানে দেখো এম এ এম বি, এখানে কমা, এম এ এবং এম বি কি পেয়েছি আমরা, এসের উপাদান পেয়েছি। একইভাবে এম সিও কি এসের উপাদান, ঠিক আছে, এম সি উপাদান। ঠিক একইভাবে সিও কি একটা পূর্ণ সংখ্যা, যেহেতু এ আর বি পূর্ণ সংখ্যা, সিও কি একটা পূর্ণ সংখ্যা বলতে পারি। এখন আমরা গুণ করব, তাহলে একটা উপাদান দুইটা উপাদান গুণ করবো আমরা। তা আমরা গুণ করে কি পাবো, একটা এম বাইরে রাখলাম, আর এখানে পাবো এ এম বি লিখবো। এখন আমরা এইটুকটাকে আমরা ধরবো ডি ধরলাম, এইটুকটাকে আমরা কি ধরলাম, ডি ধরলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এম ডি এসের উপাদান। একইভাবে এম এ এম বি এম সি, ঠিক একইভাবে লিখতে পারি এম ডি কি এসের উপাদান, যেখানে ডি কি পূর্ণ সংখ্যা। কারণ দেখো এখানে বলছিলাম যে এম কি একটা পূর্ণ সংখ্যা, ঠিক একইভাবে এও কি একটা পূর্ণ সংখ্যা আমরা ধরছিলাম। ঠিক একইভাবে এ এম বি তিনটা কি পূর্ণ সংখ্যা বলতে পারি। তাহলে আমাদের কিন্তু এই দুইটা শর্ত কি দেখিয়ে দিলাম, যে এস আর এর উপরে হবে এই দুইটা শর্ত পূরণ করলে। তাহলে দুইটা শর্ত কি পূরণ করছে, সুতরাং বলতে পারি এস, এখানে আর এর বদলে আমরা কি ধরছিলাম, পূর্ণ সংখ্যা জেড ধরছিলাম, একটা রিং ধরছিলাম, আর রিংয়ের পরিবর্তে আমরা এখন জেড একটা রিং ধরছিলাম। তাহলে এস কি জেটের উপরিং বলতে পারি, যে তোমার এই দুইটা শর্ত মিলছে, যে এ মাইনাস বি এ বি আমরা কিন্তু উপরিং দেখালাম। এখন আমরা দেখাবো আইডিয়াল দেখাবো। আচ্ছা, আইডিয়াল, তাহলে এই পর্যন্ত আমি তোমাদের বুঝিয়েছি যে এস কি জেটের উপরিং। এখন আইডিয়ালটা দেখো, যে দড়ি, আমার আইডিয়ালের শর্তটা কি আগে দেখি, তারপরে আমি তোমাদের বুঝাই। আইডিয়ালের শর্ত হলো যে কি হবে, এর যদি ক্যাপিটাল এস এর উপাদান এবং স্মল আর যদি ক্যাপিটাল আর এর উপাদান হয়, তাহলে আর এস এবং কি হবে এস আর কি হবে, ক্যাপিটাল এস এর উপাদান হবে, এখানে কমা হবে। তো আমরা ধরলাম এই প্রথম এম এ কে আমরা ধরলাম ক্যাপিটাল স্মল এস ধরলাম, এম এ কে আমরা ধরলাম স্মল এস, যেটা কি এস এর উপাদান। এর শর্ত কিন্তু মিলতেছে, দেখো স্মল এস কি ক্যাপিটাল এস এর উপাদান। ঠিক একইভাবে এটাকে আমরা ধরলাম এস ধরলাম, তো স্মল এস ক্যাপিটাল এস উপাদান, এবং যে আর আছে সেই আরটাকে ধরলাম কি একটা পূর্ণ সংখ্যা। যেমন এখানে রিং ছিল, রিং আর ধরেছিলাম, ঠিক আছে, এখানে আমরা রিং আর ধরেছিলাম, আর এখানে রিং কি জেড ধরেছি, ঠিক আছে। এখন আমরা আশা করি সবাই বুঝতে পারছো সবাই, ঠিক আছে। এস কি ক্যাপিটাল এস উপাদান, এবং স্মল আর আগে ছিল আর, আমি আর এর পরিবর্তে আমরা কি ধরছিলাম, জেড ধরছি, সে আর হলো জেডের উপাদান। তাহলে আমরা এই শর্ত ইউজ করব, এই দুইটা আর এস এবং এস আর, দেখা যাচ্ছে এস আর বিলংস টু এস। তো প্রথমে আমরা এস আর করলাম, অর্থাৎ এস মানে কি এম এ, অর্থাৎ এটাকে এস মনে করব এস আর। এখন এটাকে আমরা লিখতে পারি, এটাকে কি লিখতে পারি, এম এ আর লিখতে পারি, ঠিক আছে। এখন ইচ্ছা করলে তুমি এটাকে আমরা যে কোনো একটা কিছু দিতে পারি, তো আমরা দিলাম না এখানে, ঠিক আছে। তোমরা এই যে দেখো এখানে আমরা এ মাইনাস বি সমান সি ধরছিলাম, এটাকে আমরা ডি ধরছিলাম, ঠিক একইভাবে আমরা এটাকে আমরা অন্য কিছু দিতে পারি, তো আমরা এখানে দিলাম না। তো জিনিসটা দেখো, এখানে আমরা সি দিয়েছিলাম, সে সিটা কি পূর্ণ সংখ্যা, ঠিক একইভাবে এটাকে আমরা ডি ধরছিলাম, এটা একটা পূর্ণ সংখ্যা, ঠিক একইভাবে এখানে এ আর, তাহলে এটাও কি একটা পূর্ণ সংখ্যা, ঠিক আছে।
ঠিক একইভাবে আমরা যদি কোনো একটা কি ধরছিলাম, সি ধরছিলাম, তাহলে এমসি কি এসের উপাদান ছিল, আবার এখানে ডি ধরছিলাম, এমডি কি এসের উপাদান ছিল, ক্যাপিটাল এসের। ঠিক একইভাবে এটাকে যদি আমরা অন্য একটা কিছু ধরি, মনে করো এমপি পি ধরলাম, তাহলে এমপি কি এসের উপাদান। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এটাকে এস আর ই ক্যাপিটাল এসের উপাদান আমাদের কিন্তু প্রথমটা দেখে দিলাম, এস আর ক্যাপিটাল এস উপাদান। এখন আমরা আর এস দেখাবো। তাহলে আর এস, এটাকে এস মনে করবো, কিন্তু এস ধরেছিলাম। তো এটাকে আমরা লিখতে পারি এম বাইরে রাখবো, আর এ লিখতে পারি। ঠিক একইভাবে সেমভাবে আমরা এটাকে কোনো একটা কিছু যদি ধরি, কিউ ধরলাম মনে করো, সেটা কিউটা কি যেটার উপাদান, যদি আমরা মনে মনে কিউ ধরি। এখন এম কিউ তাহলে কী হবে, এই ডির মতন এম সি এম ডির মতন আমরা এম কিউ কী হবে, এসের উপাদান হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি আর এস ইকাল টু ধরেও আমরা এসের উপাদান পাই। সুতরাং এস একটি আইডিয়াল, আইডিয়ালের শর্ত মেনে চলে। তাই যেহেতু এস একটি যেটা ইচ্ছাধীন উপরিং, দেখো এস কি যেটা একটা উপরিং, সুতরাং যেটা প্রত্যেক উপরিং কি এসের প্রত্যেক উপরিং একটা কি আইডিয়াল। যেটার প্রত্যেক উপরিং কি পেয়েছিলাম, এস পেয়েছিলাম। তো যেটার একটি উপরিং কি এস পেয়েছিলাম, সেই এসটা কি আমরা পেয়েছিলাম যে আইডিয়াল পেয়েছি। ঠিক আছে, তো যেটা একটা উপরিং আমরা পেয়েছি এস, সেই এসটা কিন্তু দেখো আইডিয়াল পেয়েছি। সুতরাং বলতে পারি যেটার প্রত্যেক উপরিং কী হবে, আইডিয়াল হবে। তো আমরা যেই উপরিং পাই না কেন সেটা কী হবে, আইডিয়াল হবে। এটা আমাদের কি প্রমাণ করতে বলছিল। এখন আমি আরেকটি প্রশ্ন সলিউশন করব। প্রশ্নটি হলো, যদি ডি একটি, এখানে প্রশ্নে ইন্টিগ্রাল ডোমেন থাকতে পারে, এটার বাংলা অখণ্ড মণ্ডলও থাকতে পারে। তো ইন্টিগ্রাল ডোমেনের বাংলা হলো অখণ্ড মণ্ডল। তো যদি ডি একটি অখণ্ড মণ্ডল এবং আই একটি ডি এর আইডিয়াল হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে ডি ডিভাইডেড বাই আই অর্থাৎ বিভাজিত রিং ইন্টিগ্রাল ডোমেন হবে যদি এবং কেবল যদি আই ডি এর মৌলিক আইডিয়াল হয় বা প্রাইম, মৌলিকের পরিবর্তে প্রাইম দেওয়া থাকতে পারে, প্রাইম আইডিয়াল হয়। এখন তোমাদের প্রশ্নে এই যে ডি এই ইন্টিগ্রাল পরিবর্তে আর দেওয়া থাকতে পারে, এবং এই যে আই একটা আইডিয়াল, সেই আই পরিবর্তে এ দেওয়া থাকতে পারে প্রশ্নে। এগুলো তোমাদের প্রশ্নে চেঞ্জ থাকতে পারে। ঠিক আছে, ডির পরিবর্তে আর দেওয়া থাকতে পারে এবং আইয়ের পরিবর্তে এ দেওয়া থাকতে পারে। তো যাই থাকুক না কেন আমরা এক প্রসেসে সলিউশন করব। তো প্রশ্নটি 18 এবং 20 সালে চলে আসছে, এখন আমরা খাতার মাধ্যমে করব। এখন আমরা এই প্রশ্নের সলিউশন করার আগে প্রথমে আলোচনা করছিলাম যে প্রয়োজনীয় টপিক, সেই পেজগুলো বাইর করে তোমার। ঠিক আছে, সেই পেজগুলো এখন তোমাদের কাছে রাখো। এখন এগুলো লাগবে তোমাদের, প্রয়োজনীয় টপিকগুলো এখন তোমাদের কাজে লাগবে এগুলো। তো দেখো এখানে বলছি, এখানে কি বলছে, যদি এবং কেবল যদি। তোমাদের প্রশ্ন যদি বলে যদি এবং কেবল যদি, তখন আমাদের দুইটা অংশ দেখাতে হবে, বিপরীত ক্রমেও দেখাতে হবে। কীভাবে, যে প্রথমে আমরা ডি ডিভাইডেড বাই আই অর্থাৎ বিভাজিত রিং একটি ইন্টিগ্রাল হবে, তাহলে আমরা প্রথমে ধরবো যে এই একটা কি বিভাজিত রিং ইন্টিগ্রাল, প্রথম ধরে নিব। আমরা দেখাবো তখন যে আই ডি এর মৌলিক আইডিয়াল, এটা প্রথম দেখাবো। এরপর বিপরীত ক্রমে আমরা দেখাবো যে আই ডি এর মৌলিক আইডিয়াল ধরবো। তো আমাদের প্রমাণ করবো তখন যে ডি ডিভাইডেড বাই আই অর্থাৎ বিভাজিত রিং ইন্টিগ্রাল ডোমেন। ঠিক আছে, বিপরীত ক্রমে আবার দেখাতে হবে উল্টাটা। তাহলে প্রশ্ন যদি এবং কেবল যদি থাকে, তখন আমাদের দুইটা ধাপে অবশ্যই দেখাতে হবে, এক ধাপে করলে হবে না, দুইটা ধাপে অবশ্যই দেখাতে হবে। তো প্রথমে আমরা ধরলাম কি বিভাজিত রিং ইন্টিগ্রাল ডোমেন, আমরা প্রথমে ধরে নিলাম। তো এক্ষেত্রে আমরা প্রমাণ করব আই ডি এর মৌলিক আইডিয়াল বা প্রাইম আইডিয়াল। ঠিক আছে, তাহলে আমরা একটা কি ডি ডিভাইডেড বাই আই অর্থাৎ বিভাজিত রিং কি ইন্টিগ্রাল ডোমেন, এক্ষেত্রে আমরা দেখাবো যে আই ডি এর মৌলিক আইডিয়াল আমরা দেখাবো। তো এখানে কি দেওয়া আছে যে ডি একটি অখণ্ড মণ্ডল অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন এবং আই একটি ডি এর আইডিয়াল।
লিখবো, এটা দেওয়া আছে। এখন আমি তোমাদের প্রথমে বলছিলাম যে একটা শর্ত কোথায় যেন ছিল, এই যে প্রয়োজনীয় টপিকের সময় আলোচনা করছিলাম যে এ আর বি কি হয়, ইন্টিগ্রাল ডোমেনে যদি উপাদান হয়, যেন এ বি কি হয়, আইডিয়াল উপাদান হয়, তখন কি হবে, তখন হবে আই প্লাস এ বি ইকুয়াল টু এস। এই শর্ত অনুসারে আমরা লিখব। ঠিক আছে, এখানে এস একটা আইডিয়াল, আই একটা আইডিয়াল, শুধু এখানে এসের বদলে এই যে এসের বদলে আমরা আই ব্যবহার করা হয়েছে। এটাই লিখে দিলাম যে ধরি এ আর বি কি ইন্টিগ্রাল ডোমেনের উপাদান, যেন এ বি কি, এ বি হলো তোমার আই মানে আইডিয়ালের কি হয় উপাদান হয়, যেখানে এ নট ইকুয়াল টু 0, বি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ কি হবে 0 হতে পারবে না। তো তখন বলেছিলাম এটা হবে, তখন কি হবে আই প্লাস এ বি ইকুয়াল টু আই। এখন আমরা কি জানি, এই যে এস প্লাস এ বি আমরা কি জানি, এটাকে লিখতে পারি এস প্লাস এ এস প্লাস বি গুণাকারে। ঠিক একইভাবে এটাকে লিখতে পারি আই প্লাস এ আই প্লাস বি লিখতে পারি। ঠিক আছে, শুধু এখানে আই এস এর বদলে আই আইডিয়াল ধরা হয়েছে। এখন আমরা কি জানি যে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টু যখন 0 হয় তখন আমরা কি লিখছিলাম, এক্স মাইনাস এ এক্স মাইনাস কী লিখছিলাম, এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 বা এক্স মাইনাস বি ইকুয়াল টু 0 ধরছিলাম, মনে আছে এরকম। ঠিক একইভাবে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইকুয়াল টু আই বা এক্স প্লাস বি ইকুয়াল টু আই আমরা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদের এই যে বলেছিলাম যে দুই পাশে যদি কি থাকে আইডিয়াল থাকে, তখন এটা কি হবে আইডিয়ালের উপাদান হবে এ পাশে। ঠিক একইভাবে প্রত্যেকটা একই রকম। তাহলে দুই পাশে আইডিয়াল, অর্থাৎ এ কি হবে আইডিয়াল উপাদান হবে, বা দুই পাশে দেখো আইডিয়াল আছে, তাহলে বি হবে কি আইডিয়াল উপাদান। অর্থাৎ কি লিখতে পারি, এখান তো আমরা কি লিখতে পারি দুই পাশে আইডিয়াল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ বি বিলংস টু আই লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি এ বি বিলংস টু আই লিখতে পারি। তো যেহেতু এটা থেকে আমরা লিখতে পারি এ বি বিলংস টু আই, কি লিখতে পারি এ বি বিলংস টু আই লিখতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়েছি হলো এই যেটা পেয়েছি যে এ বিলংস টু আই বা বি বিলংস টু আই পেয়েছিলাম। তাহলে এটা কার সত্য, এটা কিন্তু একটা মৌলিক আইডিয়ালের সত্য। দেখো মৌলিক আইডিয়ালের সত্য দেখে তোমাদের, এই যে এ বি কি যদি এস এর উপাদান হয়, অর্থাৎ মৌলিক আইডিয়ালের মৌলিক আইডিয়ালের যদি কি হয় উপাদান হয়, তাহলে কি হবে এ এস এর উপাদান হবে অথবা বি এস এর উপাদান হবে। ঠিক এটাও সেম, এ বি কি একটা আইডিয়ালের উপাদান হয়েছে এস। ঠিক আছে, তাহলে বা এ আমরা এটা থেকে আমরা এটা পেয়েছি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়েছি এ বিলংস টু আই বা বি বিলংস টু আই পেয়েছি। ঠিক আছে, তাহলে এটা কি মৌলিক আইডিয়ালের শর্ত মেনে চলে। সুতরাং আই ডি এর মৌলিক আইডিয়াল, কারণ আমরা এরকম পেয়ে গেছি দেখো। ঠিক আছে, শুধু এখানে এস এর বদলে আই হবে, এস এর বদলে শুধু আই আর কিছু না। এটা কি মৌলিক আইডিয়ালের সত্য, শুধু বলতে পারি আই কি ডি এর মৌলিক আইডিয়াল বলতে পারি। এখন আমরা বিপরীত ক্রমে দেখাবো যে কি, দেখো বিপরীত ক্রমে উল্টাটা, যেমন আমরা প্রথমে ধরবো আই ডি এর একটি মৌলিক আইডিয়াল, এটা প্রথমে ধরবো। ঠিক আছে, বিপরীত ক্রমে। তো এই ক্ষেত্রে আমরা দেখাবো যে বিভাজিত রিং অর্থাৎ ডি ডিভাইডেড বাই আই কি হবে ইন্টিগ্রাল ডোমেন, এটা আমরা কি দেখাবো। এখন তোমাদের আমি প্রয়োজনীয় টপিকে দেখিয়েছিলাম যে ইন্টিগ্রাল ডোমেন হওয়ার শর্তটা। আচ্ছা তোমাদের একটু দেখে, প্রথমে ইন্টিগ্রাল ডোমেন পড়েছিলাম তোমার চ্যাপ্টার 12-তে। এটা চলে গেল এই যেখানে,
সেটা শূন্য বাজক ব্যতীত রিং হবে। ঠিক আছে, এটা ইন্টিগ্রাল ডোমেনের একটা শর্ত। তার আগে আমি তোমাদের প্রয়োজনীয় শর্তে আলোচনা করছিলাম, কোথায় চলে গেল, এই যে এই যে বিভাজিত রিং শূন্য বাজকহীন অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন কখন হবে, যদি আমরা এরকম পাই। ঠিক আছে, আই প্লাস এ ইকুয়াল টু আই অথবা আই প্লাস বি ইকুয়াল টু আই, এরকম যদি পাই তখন আমরা বলতে পারবো এই বিভাজিত রিংটা কি শূন্যবাজকহীন অর্থাৎ ইন্টিগ্রাল ডোমেন। কারণ ইন্টিগ্রাল ডোমেন শর্ত কি শূন্যবাজকহীন হতে হবে। ঠিক আছে, তো আমি এখন এই যে আই প্লাস এ এবং আই প্লাস বি, এখানে তোমাদের প্রশ্ন যদি এখানে আইডিয়াল অন্য কিছু থাকে, এ থাকতে পারে, এস থাকতে পারে, তখন আমরা আইডিয়াল চেঞ্জ করবো, সমস্যা নাই। তো আমি আই দিয়ে কাজ করলাম, আই দিয়ে। তো প্রথম আমরা তাহলে আমাদের কি লাগবে, যে এরকম আকার লাগবে আমাদের। তো আমরা প্রথমেই ধরবো আই প্লাস এ এবং আই প্লাস বি কি ডি ডিভাইডেড বাই আই, এই বিভাজিত রিংয়ের কি দুটো উপাদান, যেরকম আমরা ধরবো। তাহলে ধরি আই প্লাস এ এবং আই প্লাস বি কি বিভাজিত রিংয়ের উপাদান, যেন দেখো এই যে এই শর্ত। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি কি হয় বিভাজিত রিং উপাদান হয়, তাহলে আমাদের কি শর্ত ছিল, এই যে আই প্লাস এ এবং আই প্লাস বি দুইটা কি হবে গুণফল আই হবে, এই যে শর্ত। তাহলে আই এখানে আইয়ের বদলে এস, এস প্লাস এ এবং এস প্লাস বি ইকুয়াল টু কত এস ছিল, ঠিক একইভাবে আই প্লাস এ এবং আই প্লাস বি ইকুয়াল টু আই লিখতে পারি। এখন তারপর এই দুইটা গুণফল কী ছিল এস প্লাস এ বি, ঠিক একইভাবে এই দুইটা গুণফল লিখতে পারি, আই প্লাস এ বি লিখতে পারি। আশা করি বুঝতে সবাই ক্লিয়ার। এখন তোমাদের বলছিলাম যে দুই পাশে যদি আইডিয়াল থাকে তাহলে আমরা বলতে পারবো যে এ বি বিলংস টু কি আইডিয়াল বলতে পারবো। এই যে এখানে এটা থেকে এটা লিখতে পারি বলছিলাম, তাহলে আমরা এটা থেকে লিখতে পারি এরকম লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা যে এ বি বিলংস টু আই, ঠিক আছে, এ বি বিলংস টু আই থেকে আমরা লিখতে পারি এ বিলংস টু আই বা বি বিলংস টু আই লিখতে পারি। কারণ দেখো একটু আগে বললাম যে এক্স মাইনাস এ গুণফল এক্স মাইনাস বি বিলংস টু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি, যে এটা সমান 0 বা এটা সমান 0 লিখতে পারি। ঠিক একইভাবে এই দুইটা গুণফল বিলংস টু কি আইয়ের উপাদান, তাহলে আমরা লিখতে পারি কি লিখতে পারি তোমার আলাদা লিখতে পারি। এখন আবার এই জিনিসটা থেকে আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, এবং এই জিনিসটা এটা লিখতে পারি। দেখো এই শর্ত অনুসারে অর্থাৎ এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটা পরিবর্তে এটা লিখতে পারি, এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এটাই কাজ করছি যে এ বিলংস টু আই, এটা পরিবর্তে আমরা লিখতে পারি আই প্লাস এ ইকুয়াল টু আই লিখতে পারি। আবার এটা থেকে এটা লিখতে পারি সেম। আবার বি বিলংস টু আই লিখতে পারি আই প্লাস বি ইকুয়াল টু আই লিখতে পারি। ঠিক আছে, জাস্ট এই শর্ত ইউজ করছি আমরা। এখন আমাদের লক্ষ্য বলছিলাম যে কী ছিল, যদি আমাদের এরকম যদি আনতে পারি তাহলে বলতে পারবো কি এটা শূন্য বাজকহীন বলতে পারবো। সুতরাং এটা কি শূন্য বাজকহীন বা শূন্য বাজক ব্যতীত বলতে পারি। সুতরাং এটা একটা কি ইন্টিগ্রাল ডোমেন। আমার যদি এরকম চলে আসে যে শূন্য বাজকহীন, এই কন্ডিশন যদি চলে আসে তাহলে বলতে পারবো এটা একটা ইন্টিগ্রাল ডোমেন। কারণ ইন্টিগ্রাল ডোমেনের একটা শর্ত ছিল কি শূন্য বাজকহীন হতে হবে, এটা ইন্টিগ্রাল ডোমেনের একটা শর্ত ছিল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু বিপরীত ক্রমে দেখাই দিলাম। সুতরাং বলতে পারি যদি ডি একটি ইন্টিগ্রাল ডোমেন এবং আই একটি ডি এর আইডিয়াল হয় তবে এটা একটা কি ইন্টিগ্রাল ডোমেন হবে যদি কেবল যদি আই ডি এর মৌলিক আইডিয়াল হয়। এটা জাস্ট এই প্রশ্নটা লিখে দিবে শেষে। ঠিক আছে, এটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে অবশ্যই এই প্রয়োজনীয় শর্তগুলো তোমরা কি মনে রাখবে, প্রয়োজনীয় টপিকগুলো, তাহলে তোমাদের কাছে কি সহজ লাগবে। এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করব। প্রশ্নটি হলো ডি হলো অখণ্ড মণ্ডল এবং অখণ্ড মণ্ডল মানে কি ইন্টিগ্রাল ডোমেন, এবং আই ডি এর একটি আইডিয়াল, এবং
ডি ডিভাইডেড আই একটি ফিল্ড হবে যদি এবং কেবল যদি কি হয় আই ডি এর গুরু আইডিয়াল বা ম্যাক্সিমাম আইডিয়াল হয়। এটা আমি খাতার মাধ্যমে করাবো। তো এই প্রশ্নটা তোমাদের বোর্ডে কত 19 সাল ন্যাশনাল বোর্ডে তোমার 19 সাল চলে আসছে 8 দিয়ে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন ডি দেওয়া থাকতে পারে, 8 দিয়ে থাকতে পারে। তো তোমাদের পরীক্ষায় 8 দিয়ে চলে আসছে। তো আমরা এখন 8 দিয়ে করব। তাহলে আর একটি আইডিয়াল এ হয়, তবে আমাদের দেখাতে হবে আর বাই এ অর্থাৎ বিভাজ্য রিং একটি ফিল্ড হবে যদি এম কেবল যদি কি হয় এ আর এর ম্যাক্সিমাল আইডিয়াল হয়। ম্যাক্সিমাল মানে কি গুরু আইডিয়াল হয়। ঠিক আছে, তো এগুলো আমি সম্পর্কে আমি প্রথমে আলোচনা করছি। তো মনে করি, তো এখানে একটা প্রশ্ন বলছে দেখো, যদি এবং কেবল যদি বলছে এখানে, তো আমরা জানি যদি এবং কেবল যদি বলে তখন আমাদের বিপরীত ক্রমে কি দেখাতে হবে, দুইটা অংশ দেখাতে হবে, দুইটা পার্টে। ঠিক আছে, তো আমরা প্রথমে ধরব যে আর ডিভাইডেড বাই এ অর্থাৎ বিভাজ্য রিং একটি ফিল্ড আমরা প্রথমে ধরলাম। তো এক্ষেত্রে আমরা দেখাবো যে এ আর এর ম্যাক্সিমাল আইডিয়াল, এটা আমরা কি দেখাবো। এখন দেখো ম্যাক্সিমাল বা গুরু আইডিয়ালের একটা শর্ত ছিল 1 নম্বর, সেটা কি সেই আইডিয়ালটিকে ব্যাসের রিং হবে। ঠিক আছে, আইডিয়ালটা কি এসের রিং বলি, এসের উপসেট হবে। ঠিক আছে, সেই আইডিয়ালটা এসের বারবার ভুল করি, যে এই আইডিয়ালটা হবে রিং এর একটা উপসেট। এটা একটা প্রথম কন্ডিশন ছিল। ঠিক আছে, যে এখানে কোন একটা আইডিয়াল সেটা কি রিং এর উপসেট হবে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা কি প্রমাণ করতে হবে এ আর এর ম্যাক্সিমাম আইডিয়াল। এখন আমরা যদি সম্ভব হয় আমরা ধরি যে এ আর এর গুরু আইডিয়াল না, আমরা উল্টাটা ধরলাম, মানে উল্টাভাবে প্রমাণ করলাম যে এ আর এর গুরু আইডিয়াল না, তাহলে অন্য একটা আইডিয়াল হবে। তাহলে এখন আমরা আর এর একটি আইডিয়াল জে ধরলাম, অর্থাৎ এ পরিবর্তে আমরা কি ধরলাম অন্য একটা আইডিয়াল ধরলাম, বিবেচনা করি যেখানে এ জে এর কি উপসেট এবং জে হলো আর এর উপসেট। এটা আমরা কি বিবেচনা করলাম। এখন তোমাদের যে প্রয়োজনীয় শর্তে আমি আলোচনা করছিলাম যে কোথায় যেন এই যে শর্ত ছিল যে এ যদি কি হয় ইন্টিগ্রাল ডোমেনের একটু উপাদান হয় এবং পি কি হয় জে মাইনাস আই, আই মানে বোঝা যে কি একটা আইডিয়াল, যেও কিন্তু একটা আইডিয়াল। তাই দুইটা আইডিয়াল কি হয় বিয়োগফল যদি পি হয় তবে কি হবে আই প্লাস পি ইনভার্স আই প্লাস এ ইকুয়াল টু আই প্লাস টি হবে। এটা প্রয়োজনীয় টপিক আলোচনা করছিলাম। তাহলে এ যদি এখানে কি আছে আর এর পরিবর্তে ডি আছে, এখানে ডি এর পরিবর্তে এখানে ডি এর পরিবর্তে আছে এখানে আর আছে, এবং পি বিলংস টু জে মাইনাস এ, তাহলে এখানে আমরা আয়ের বদলে কি ধরছিলাম এ ধরছিলাম আইডিয়াল, তাই না। তাহলে এতই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আয়ের পরিবর্তে আমরা কি এ বসাই দিব, এখানে আয়ের পরিবর্তে আমরা কি এ বসিয়ে দিব। আচ্ছা, এখন দেখো এ প্লাস পি ইনভার্সটা এই পাশে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল কি এ প্লাস পি চলে আসবে, ইনভার্স চলে যাবে এখান থেকে, এটা যদি এবার চলে যায় ইনভার্স চলে যাবে। এখন আমরা কি জানি শর্ত এ প্লাস বি শর্ত কি এস প্লাস এ প্লাস বি, দুইটা গুণফল কি এস প্লাস এ বি। তাহলে দুইটা গুণফল কি এ প্লাস পিটি লিখতে পারি। এখন আমরা কি করতে পারি পিটি এ পাশে নিয়ে আসতে পারি, তাহলে মাইনাস পিটি হয়ে যাবে, পিটি এ পাশে নিয়ে আসলে মাইনাস পিটি। এখন আমরা জানি যে দুই পাশে যদি কি হয় আইডিয়াল থাকে, কোন একটা আইডিয়াল থাকে, ঠিক আছে, এই যে শর্ত দুই পাশে যদি আইডিয়াল থাকে, এখানে আইডিয়াল এ থাকে, তখন এ যেটা এখানে যা থাকবে তার কি হবে বিলংস টু সেই আইডিয়ালটা হবে এই শর্তে, যে এখানে এবি ছিল, এখানে এবি ছিল, এবি বিলংস টু কি আই হয়েছিল আইডিয়াল। ঠিক একইভাবে এ মাইনাস পিটি বিলংস টু
আইডিয়াল লিখতে পারি, এ লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখো কি ধরছিলাম যে এ জের উপসেট ধরছিলাম আমরা, এ কি জের উপসেট, তাহলে আমরা এখানে এর পরিবর্তে আমরা লিখতে পারি যে লিখতে পারি, যেহেতু এ জের উপসেট। এখন পি জে এর কি একটা উপাদান, এই সংজ্ঞা অনুসারে আমরা কি লিখতে পারি, পি কি জের একটা উপাদান, এই সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি এ বিলংস টু জে লিখতে পারি। ঠিক আছে, এই অংশটা কি চলে যাবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এ বিলংস টু জে, এটা কিন্তু জে লিখতে পারি। এটা এখন এই এ আমরা কি ধরছিলাম মনে আছে, এ ধরছিলাম এখানে আর ধরছিলাম। ঠিক আছে, তাহলে আমরা এর পরিবর্তে আর বসিয়ে দিলাম, তাহলে এর পরিবর্তে যখন আমরা আরটা বসিয়ে দিব তখন হয়ে যাবে উপসেট চিহ্ন হয়ে যাবে, বিলংস টু পরিবর্তে উপসেট হয়ে যাবে, আর এখানে জে। এখন আমাদের যে কন্ডিশন বিবেচনা করছিলাম সেটা কি ছিল, জে বিলংস জে উপসেট কি আর এর, জে কি আর উপসেট, আর এখানে আমরা পেয়েছি কি আর জের উপসেট, সেটা কিন্তু উল্টা হয়ে গেল, কিন্তু এ অসম্ভব। একটু আগে বললাম যে আমরা কি পেয়েছিলাম, এ জের উপসেট ধরছিলাম এবং জে আর উপসেট ধরছিলাম, এটা বিবেচনা করছিলাম না, কিন্তু এখানে আমরা পাই কি উল্টাটা পাই, অর্থাৎ আর এখানে পাই, আর কি জের উপসেট আমরা এখানে পাই। সুতরাং এ হলো আর এর গুরু আইডিয়াল। আমরা এখানে প্রথমে ধরছিলাম কি এ কি এ হলো আর এর গুরু আইডিয়াল ধরি নাই, অন্য একটা ধরছিলাম, সেটা জে ধরছিলাম। এখন জে ধরে দেখলাম যে সেটা কি পসিবল না, এটা কি অসম্ভব, তাহলে সেই আগেরটাই যেটা ধরেছিলাম না, অর্থাৎ এ আমরা কি গুরু আইডিয়াল ধরেছিলাম না সেটাই হবে, আগেরটাই হবে। সুতরাং এ আর এর গুরু আইডিয়াল। এখন আমরা বিপরীত ক্রমে দেখাবো যে এ প্রথম ধরবো কি এ আর একটা গুরু আইডিয়াল আমরা ধরবো, তো এক্ষেত্রে আমরা দেখাবো কি দেখাবো যে আর ডিভাইড বাই এ একটা ফিল্ড, এটা আমরা দেখাবো। এখন এই যে ফিল্ড, আমাদের ফিল্ড দেখাতে হবে। ফিল্ডে একটা শর্ত হলো প্রত্যেক অসংখ্য উপাদানের গুণাত্মক উপাদান আছে, অর্থাৎ একটা এ যদি একটা উপাদান হয় তার বিপরীত উপাদানটা কি আছে, এটা আমাদের কি এরকম দেখাতে হবে। তো ধরি এ হলো আর একটি গুরু আইডিয়াল, এখানে দেখাবো আর ডিভাইড বাই এ অর্থাৎ বিবেচিত রিং একটি ফিল্ড। এখন এই ফিল্ডটা আমরা প্রমাণ করার জন্য আমরা দেখাবো যে আর বাই এ অর্থাৎ বিবেচিত রিং এর প্রত্যেক অসংখ্য উপাদানের গুণাত্মক বিপরীত আছে। ঠিক আছে, যে প্রত্যেক অসংখ্য উপাদানের গুণাত্মক বিপরীত উপাদান আছে, বিপরীত উপাদান লিখবে এখানে, উপাদান আছে, বিপরীত উপাদান আছে। তো এখন যদি খেয়াল রাখো যে এখন যদি আর এর অবেদক 1 হয়, ঠিক আছে, আর এর একটা অবেদক কি 1 হয়, তবে কোন একটি কিউ যেটা কি আর এর উপাদান, এর জন্য আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু এ প্লাস পি কিউ লেখা যাবে। এই জিনিসটা সবাই মনে রাখবে, আমি তোমাদের এই প্রয়োজনীয় টপিকে লিখেছিলাম যে এটা। ঠিক আছে, এখানে ইন্টিগ্রাল ডোমেন ডি আছে আর এখানে আছে কি আর আছে। তো তোমাদের প্রশ্ন যেটা থাক না কেন, প্রশ্ন যদি ডি থাকে ডি দিবা, আর থাকলে আর দিবা। ঠিক আছে, যদি আর একটা অবেদক 1 হয় তবে আমরা লিখতে পারি যে 1 প্লাস এ 1 ইকুয়াল টু 1 এ প্লাস পি কিউ লেখা যায়। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এ প্লাস 1 অর্থাৎ আইডিয়ালের সাথে কি করব, এক যোগ করব। ঠিক আছে, এখন 1 এর পরিবর্তে আমরা এটা বসিয়ে দিব এ প্লাস পি কিউ। ঠিক আছে, এখন আমরা এই যে প্রয়োজনীয় শর্ত আমি আলোচনা করছিলাম এইখানে দেখো, এ প্লাস এস প্লাস এ প্লাস পি কিউ, ঠিক এখানে এ আছে দেখো খেয়াল করো, আর এখানে এস আছে। ঠিক আছে, আইডিয়াল অন্য কিছু কোনো কিছু থাকতে পারে, আই থাকতে পারে আইডিয়াল। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, সংযোজনের সূত্র অনুসারে এ প্লাস পি কিউ লিখতে পারি। ঠিক আছে, এই যে লিখতে পারি। এখন এ যদি কি হয়, এস এর উপাদান হয় অর্থাৎ আইডিয়াল উপাদান হয়, এই যে এ যদি কি এর উপাদান হয় অর্থাৎ আইডিয়াল উপাদান হয়,
তাহলে আমরা এখানে এ চলে যাবে, থাকবে কি এ থাকবে শুধু এ প্লাস পি কিউ। এখন আমরা কি জানি যে দুইটা এস এরকম যদি থাকে তাহলে কি হবে, শুধু এস হবে একটা। তাহলে দুইটা এ আছে শর্ত অনুসারে আমরা একটা এ লিখতে পারি, ঠিক আছে। তাহলে এ প্লাস পি কিউ। এখন আমরা জানি যে এস প্লাস এ বি কি লিখতে পারি, এস প্লাস এ এস প্লাস বি লিখতে পারি। ঠিক একইভাবে এটা লিখতে পারি যে এ প্লাস পি ইন্টু এ প্লাস কিউ লিখতে পারি, ঠিক আছে। উপর সম্পর্ক হতে দেখা যায় যে এ প্লাস পি এর গুণের বিপরীত কি এ প্লাস কিউ। এখন কিভাবে দেখো, আমরা যদি এই জিনিসটা এ পাশে নিয়ে যাই, এটা যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি হবে, তোমার এ প্লাস পি ইনভার্স হয়ে যাবে, আর এখানে হবে এ প্লাস 1 হবে, আর এখানে হবে এ প্লাস কিউ হবে, তাই না? তাহলে এটা যদি এ পাশে নিয়ে যায় তাহলে কি হবে, এ প্লাস পি ইনভার্স হবে, আর এ প্লাস 1 হবে, আর এখানে কি হবে এ প্লাস কিউ হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এ প্লাস কিউ পি যদি এ পাশে নিয়ে আসে এরকম আকার চলে আসে, তো এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মনে আছে? এই যে এরকম আকার চলে আসে উল্টা, ঠিক আছে, এই যে এরকমভাবে উল্টা চলে আসে, যেমন এ প্লাস ইনভার্স এ প্লাস এ ইকুয়াল টু এ প্লাস টি ছিল। ঠিক একইভাবে আমরা যখন কি করব, এ প্লাস পি পাশে নিয়ে যাব, তখন কি হয়ে যাবে এ প্লাস ইনভার্স এ প্লাস, এখানে টি ছিল এ ছিল, এখানে কি ছিল এ ছিল, এখানে এর বদলে কি 1 আছে, ঠিক আছে। তাহলে এ প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস কিউ। তাহলে এরকম আকার যদি চলে আসে তাহলে আমি বলতে পারি কি আছে, এই যে এটাই বলছে যে এ প্লাস পি এর গুণের বিপরীত কি, এর উল্টা হলো তোমার এ প্লাস কিউ। এই যে এ প্লাস কিউ, এটার উল্টা কি এ প্লাস কিউ, অর্থাৎ আর এর প্রত্যেক উপাদানের গুণের বিপরীত উপাদান কি আছে, আরেকটি ফিল্ড। আজকে গেলে সে পর্যন্তই, সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।